বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে কি বাংলাদেশে সত্যি সত্যি সেনার দখলে চলে যাচ্ছে, সেনা শাসন আসন্ন? আমরা এর আগেও একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আর মনে হয় অপেক্ষা করার কোনো জায়গা নেই। হয়তো আর সপ্তাহখানেকের মধ্যেই সেনার দখলে চলে যেতে পারে বাংলাদেশ। আমি দু তিনটি পয়েন্ট এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখন যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে আসছে, বাংলাদেশের যারা ছাত্র নেতা, সেই সব ছাত্র নেতারা যেসব ভিডিওগুলো দিচ্ছেন বা তাদের যে মত প্রকাশ করছেন সমাজ মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনীকেই কাঠগড়ায় তুলে দিচ্ছেন এই ছাত্র নেতারা। এর আগে দেখেছিলাম যে ইউনিসের বিরোধিতায় হাসিনায় আশীর্বাদ পুষ্ট ওয়াকারের পদত্যাগ দাবি করেছেন এবং অশনি সংকেত ডেকে আনছে ন্যাশনাল নাগরিক পার্টি অর্থাৎ জাতীয় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আমরা যদি একটু দেখি যে 2024 সালে যে আগস্ট মাসে বাংলাদেশের 5ই আগস্ট শেখ হাসিনা পতন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, বাংলাদেশ ত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। আর সেই সময় ভারতের হাতেই সেনাবাহিনীর হাতেই বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল। এবং আমরা দেখেছিলাম সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর যিনি সেনা প্রধান, তিনি কিন্তু তখন জেনারেল ওয়াকার, তিনি কিন্তু তখন বাংলাদেশের যে সমস্ত জনসাধারণকে বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন, দেশবাসীকে শান্ত হতে বলেছিলেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে সেনাপ্রধান চান না বা তারা চান না, সেনারায় কেউ চান না যে বাংলাদেশে সামরিক শাসন জারি হোক। সেই কারণে তত্ত্বাবধায়ক একটি সরকারের কথা বলা হয়েছিল। এরপরে যে সেনা ক্যান্টনমেন্টে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও ছাত্রদের একাংশের সঙ্গে আলোচনায় বসেছিলেন সেনাপ্রধান। সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পদে বসানোর কথা প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার চাইলেও সেই সরকারের প্রধান হিসেবে নাকি মোহাম্মদ ইউনূসকে চাননি। পরে যদিও ছাত্রদের দাবি মেনেই তিনি ইউনূসকে প্রধান পদে মেনে নেন, এরকম একটি দাবি উঠে আসছে ছাত্রদের যে নতুন দল, সেই নতুন দলের উপদেষ্টা আসিফ মাহমুদের কথায়। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে সেনাপ্রধান তখন নাকি বলেছিলেন যে মোহাম্মদ ইউনূসের নামে মামলা রয়েছে, তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি, কনভিক্টেড ব্যক্তি, কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। ভিডিওতে আসিফ মাহমুদকে সেনাপ্রধানের প্রসঙ্গে এই যে মন্তব্য এটা করেছেন এবং সেই সঙ্গে তিনি আরো বলেছেন যে আসিফ মাহমুদ জেনারেল ওয়াকার সেদিন মোহাম্মদ ইউনূসের বদলে অন্য কাউকে নাকি সরকারের প্রধান করার জন্য বলেছিলেন এবং সেনাপ্রধানকে উদ্ধৃতি করে আসিফ মাহমুদ লিখেছেন যে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে প্রায় 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। এই 30 থেকে 40% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে কি প্রধান উপদেষ্টা করা উচিত? অর্থাৎ এইটা নাকি ওয়াকারুজ্জামান বলেছেন, অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তিনি বলেছেন। এবং আসিফ মাহমুদ ভিডিওটি নিজের ফেসবুক পোস্টে পোস্ট করেছেন। জাতীয় নাগরিক পার্টির তিনি বর্তমান নেতা। এরপরেই সেনাপ্রধান সম্পর্কে নানা কটূক্তি হেয়ে আসছে রাজনীতির ময়দানে এবং সোশ্যাল মিডিয়ায়। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে চলতি সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে কিন্তু ভারতে এসে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড। সেই বৈঠকে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
এবার এই সফরের পরেই কিন্তু গাওয়ার্ড নানান কথা বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তাই নিয়ে বলেছেন এবং শান্তি ফেরাতে হবে এ বিষয়েও কিন্তু বলা হয়েছে। এবং তার পরপরই একটি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা সঙ্গে আমেরিকার গোয়েন্দা প্রধান অর্থাৎ তুলসী গাবার্ড তিনি বৈঠক করেছিলেন। যদিও পরে দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ছবিটিকে বিকৃত করে, অর্থাৎ একটি ছবির সঙ্গে আরেকটি ছবি বসিয়ে সেটি সমাজ মাধ্যমে ছাড়া হয়েছে, অর্থাৎ এটি ফেক খবর বলেই জানা গেছে। তো এখন প্রশ্ন হলো যে কি হতে চলেছে বাংলাদেশ। আমরা যদি দেখি আজকে যখন প্রতিবেদন করছি, আজ থেকে ঠিক 43 বছর আগেই বাংলাদেশের শাসন, সামরিক শাসন জারি করে কিন্তু ক্ষমতা দখল করেছিলেন জেনারেল এরশাদ। ক্ষমতাচ্যুত হয়েছিলেন খালেদা জিয়ার দল বিএনপি, বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক চিত্র। আর ইউনিসের অপশাসনে সেনাবাহিনী ও ছাত্রদলের বারবারন্ত সংঘাতের ফলে 4 দশক পর কি সেনা সামরিক শাসনের দিকেই এগোচ্ছে ঢাকা, এই প্রশ্ন কিন্তু ঢাকার সাধারণ মানুষের মনে। আমি আজকে বেশ কয়েকজন বাংলাদেশে যারা সাংবাদিক বন্ধু এবং বেশ কয়েকজন যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছিলাম। তাদের তাদের মতামত জানতে চেয়েছিলাম। তারা প্রকাশ্যে না এলেও তারা কিন্তু চাইছেন যে দ্রুত বাংলাদেশে দ্রুত সেনা বা সামরিক শাসন জারি হোক। কারণ সাধারণ মানুষের যে নাভিশ্বাস উঠছে, একদিকে হচ্ছে যে কর্মসংস্থান প্রায় তলানিতে, প্রচুর কলকারখানা বন্ধ, বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। বড় বড় যে সমস্ত কোম্পানি, কর্পোরেট সেক্টর সেগুলোও বন্ধ। জিনিসের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এবং প্রত্যেক দিনই কোথাও না কোথাও নানান রকম গন্ডগোল, একটা চাপা আতঙ্ক সবসময় কাজ করছে, মানুষ ভীষণ টেনশনে রয়েছে। কি হয় এরকম একটা পরিস্থিতি। এই জায়গা থেকে সাধারণ মানুষ চাইছেন যে বাংলাদেশে দ্রুত সামরিক শাসন জারি হোক। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর চাপ, এই হাসনাত আব্দুল্লাহর এই ফেসবুক পোস্টে কিন্তু আগুনে ঘি পড়েছে। এবং আরেকজন ছাত্রনেতা সারজিত আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠনের এই যে রাজনৈতিক যে বিষয় নিয়ে তিনি অন্য মানে হাসনাত আব্দুল্লাহ, তিনি এই যে সেনাবাহিনীর যে সম্পর্কে এই কথা বলেছেন। এবং এই যে রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি নিয়ে সেনারা কিন্তু বিরক্ত। রবিবার দুপুরে কিন্তু এই নিয়ে একটা সেনাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছে। সূত্রের খবর, সমস্ত স্তরের যে সেনাবাহিনীর যারা আহ মাথা, তারা কিন্তু দ্রুত নির্বাচন করে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন। কিন্তু বাংলাদেশের যে সংবাদ মাধ্যম, বেশ কয়েকটি সংবাদ মাধ্যম, সেখানে যা জানা যাচ্ছে তাতে সেনা কর্তাদের যে রবিবারে বৈঠক হয়েছে, যেখানে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই বৈঠকটি ডেকেছিলেন। সেখানে ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছুজন ছিলেন এবং সামনাসামনি যে বৈঠক, সেখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে সেনারা ভাবমূর্তি রক্ষায় ব্যবস্থা গ্রহণের পক্ষে সওয়াল করেছেন এবং ছাত্র নেতাদের বিরুদ্ধে এই যে মাস্তানির বিরুদ্ধে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হলো তাহলে কি হতে চলেছে বাংলাদেশ। আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে বাংলাদেশে যে সমস্ত আহ মানুষজন রয়েছেন, সাধারণ মানুষ যা চাইছেন সেটা কিন্তু, যে তারাও কিন্তু সেনার উপর বিরক্ত, যে কেন সেনাবাহিনী এই ছাত্র দলকে এখনো পর্যন্ত আর বরদাস্ত করছে, এদের বারবারন্ত কেন বরদাস্ত করছে। কারণ একটা রাজনৈতিক দল তারা গঠন করেছে, তার পেছনে মদত রয়েছে মোহাম্মদ ইউনূস। দ্বিতীয়ত, সমস্ত জেল থেকে যে সমস্ত জঙ্গি, বিশেষ করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কাছে অস্ত্রশস্ত্র পৌঁছে গেছে। তারা যেখানে সেখানে লুটপাট চালাচ্ছে, সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। কেন সেনাবাহিনী
এইটাকে বরদাস্ত করছে, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা বড় প্রশ্ন। এখন প্রশ্ন যে আহ এই যে হাসিনার আশীর্বাদ পুষ্ট ইউনিসের বিরোধিতা করা, ওয়াকারের পদত্যাগ দাবি করছে, অশনি সংকেত ডেকে আনছে না তো এনসিপি, এটাই কিন্তু আহ বাংলাদেশের রাজনৈতিক মহলের কাছে প্রশ্ন, বিশেষ করে বিএনপি এবং যারা মৌলবাদী যে সমস্ত সংগঠন রয়েছে, তারা কিন্তু ছাত্রদের বারবারন্তে তারাও কিন্তু খানিকটা বিরক্ত। কারণ এই ছাত্ররা হয়তো রাজনীতিতে তো খুবই নতুন, তারা ছাত্র রাজনীতি করে তারা এসেছেন, তারা হয়তো তাদের আন্দোলন সঠিক আন্দোলন ছিল প্রথম দিকে, কিন্তু তারপরে এই আন্দোলনটা দ্রুত মৌলবাদের দিকে চলে যাচ্ছে, মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে বলেই অনেকে মত প্রকাশ করছেন। এখন বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যে অবস্থা, সেই অবস্থা তাহলে কি সেনাবাহিনী হস্তক্ষেপ করবে, কবে করবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আমি আবারও বলছি, যা সেখানকার মানুষের সঙ্গে টেলিফোনে যা কথা হয়েছে, তারা প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তাদের মধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, বিএনপির অনেকে রয়েছেন যারা বাংলাদেশের ভালো চান, দেশের ভালো চান। আওয়ামী লীগের নেতৃত্ব রয়েছেন, এরা চাইছেন বাংলাদেশের মূল দুটি প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি পার্টি যে সমস্ত নেতৃত্ব রয়েছেন, তারা এখন চাইছে যে সেনা শাসনের মাধ্যমে অর্থাৎ সামরিক শাসন জারি হোক। কারণ এই যে ছাত্ররা, তারা তারা রাজনীতিতে কিন্তু অপরিপক্ক, তারা এখনো ভালো করে রাজনীতির এই মর্মটা বোঝে না। তারা বোধহয় ভাবে যে ফেসবুক বা সমাজ মাধ্যমে পোস্ট করলেই বোধহয় সবকিছু হয়ে যায়। কিন্তু রাজনীতির তো অনেক ঘোর প্যাচ মার প্যাচ যেগুলো বলে, সেগুলো রয়েছে, সেই সব তারা কিছু বোঝেন না। তারা প্রকাশ্যে এমন এমন মন্তব্য করছেন, যা কিন্তু তাদের যে নতুন জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি কেও কিন্তু বিপদে ফেলছে। আরেকটি বিষয় যেটা, যে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু আহ দু তিনটি ভাগ, মানে বিভক্ত তারা রয়েছে। এক পক্ষ তারা চায় যে একদম নিউট্রালি দেশের নিবেদিত প্রাণ তারা, দেশ সঠিক পথে চলুক তারা চায়। আরেক পক্ষ খানিকটা আমলিকপন্থী, আরেক পক্ষ খানিকটা মৌলবাদী পন্থী। এই তিন পন্থী ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা মধ্যপন্থা অর্থাৎ যারা এপক্ষ নয় অপক্ষ নয়, সে তারা, এবং যারা একটু খানিকটা আমলিকপন্থী, তারা কিন্তু মোটামুটি এখন বুঝে গেছে যে অন্তর্বর্তী সরকার বেশি দিন টানতে পারবে না। এই ছাত্রদের জন্যই, ছাত্ররাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে তার সিংহাসনে বসিয়েছে, এবং তারাই কিন্তু মোহাম্মদ ইউনূসকে আর কিছুদিনের মধ্যে হয়তো টেনে নামিয়ে দিবে। কিন্তু এই যে একটা অস্থিরতা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকের, মানে যে সমস্ত সাধারণ সেনা থেকে শুরু করে পুলিশ, সকলেরই একটা মত যে এইবার কিছু একটা ব্যবস্থা নিক সেনাবাহিনী। সাধারণ মানুষও তাই মত। তাই যতদূর সম্ভব, খুব বেশি কিছু পরিবর্তন না হলে হয়তো আগামী 30 বা 31শে মার্চ হয়তো ঈদ, পবিত্র ঈদ, পবিত্র ঈদের ঠিক পরপরই হয়তো 4-5 তারিখের মধ্যে ঈদ মিটলেই হয়তো সেনাবাহিনী এবার কিন্তু বাংলাদেশে সামরিক শাসন জারি করতে বাধ্য হবে। এখন দেখার যে সত্যি সত্যি পবিত্র ঈদ পর্যন্ত কি সেনাবাহিনী অপেক্ষা করবে, নাকি এই যে ছাত্রদের বারবারন্ত, তাতে আহ আর তারা সময় দিতে চাইছে না। এখানে আরেকটি বিষয় উল্লেখ করে শেষ করব, যে গত শনিবার জাতীয় নাগরিক পার্টি সিলেটের যিনি জেলা আহ্বায়ক আক্তার হোসেন, তাকে তার সিলেটের জালালাবাদ বাড়ি থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। কারণ তিনি একটি ওখানে ইফতার চলাকালীন মারামারিতে মারামারি করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু পুলিশ সেনাবাহিনী অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। এখন আর কিন্তু ধীরে ধীরে এই অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। তাহলে কি ঈদের পরেই, পবিত্র ঈদের পরেই বাংলাদেশে সামরিক শাসন জারি হচ্ছে? প্রশ্ন এখন সেদিকেই, নজরও সেদিকেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।